হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। আর ভালো আছি এজন্যই তোমাদের সামনে আরেকটা নতুন ব্লগ নিয়ে এসে গেলাম। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করে দিও। আর প্লিজ আমার সঙ্গে কানেক্ট থাকো আর দেখতে থাকো। সেটা ছিল সকালবেলার মুহূর্ত। তো আমি সকালবেলা স্নান করে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। তো ভাবলাম তোমাদেরকে আজকে একটু দেখিয়ে দিই আমার পুজো দেওয়াটা। আর কি দেখাবো, পুজো দেওয়াকে আর দেখানোর জিনিস বলো তো। তবু একটু তোমাদের সাথে শেয়ার করি। সবসময় তো একরকম রুটিন একঘেয়েমি দেখাই, তো ভাবলাম একটু শেয়ার করি। তো দেখো, সকালবেলা লাইট ছিল না, কিন্তু আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কারেন্ট ছিল না। তো আমি পুজো দেবো কীভাবে ভাবছিলাম, কারণ সকালবেলা টাইমটা না অন্ধকার হয়ে থাকে ঘরটা। একটু যদি সকাল হয় তাহলেই, সকাল হয় বলতে একটু যদি মনে করো 8:30 15টা বাজে, তাহলেই আমার জানলাটা দিয়ে একটু রোদ ঢুকে, নয়তো ঠাকুরের জায়গাটা একদম অন্ধকার লাগে কারেন্ট না থাকলে। তো যাই হোক, কিছুক্ষণ পরে দেখলাম যে কারেন্ট চলে এসেছিলো। তো পুজো টুজো দেওয়ার পর দেখো এখানে চা করতে চলে এসেছি আমি। এই যে চাও বসিয়ে দিয়েছি, যা যা সরঞ্জাম লাগে চা সব কিছু দিয়েই বসিয়ে দিয়েছি। আর চাটা করে প্রথম দিয়ে দেবো আমার বাবাকে, আমার বাবা মানে আমার মাধবকে। ও বসে আছে চা খাওয়ার জন্য, তো ওকে আগে দিয়ে দেবো। আর তোমরা অবশ্যই বুঝতে পারছো না, ভাবছো যে ওকে চা দিচ্ছি কেন এত ছোটো, কিন্তু বিশ্বাস করো ওকে এটা চা দেওয়া হয়নি, এটার মধ্যে চা পাতা না। এই যে এলাচ, দারচিনি, আদা, লবঙ্গ, গোলমরিচ এগুলো দিয়ে করা হয়েছে। তারপর ওর চাটা আগে নামিয়ে তারপর আমাদের চা পাতা দিয়ে ও আমাদেরটা করা হয়েছে আর কি। তো দেখো ওকে দিয়ে দিলাম। আমি সকালবেলা দুধ বিস্কিট খাওয়াতাম কিংবা ওটস দুধ খাওয়াতাম, তখন ওর না ব্রেকফাস্টের প্রতি একটা সাংঘাতিক পরিমাণে অনীহা থাকতো। ওকে সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়ানোও যেত না, মানে ব্রেকফাস্টটা করানোই যেত না, এত প্রবলেম হতো। তো আমি ইদানিং কী করেছি, ঠান্ডা আসার পর থেকে মানে শীতকাল আসার পর থেকে আমি ওর জন্য এই ব্যবস্থাটা নিয়েছি। এই যে সকালবেলা তোমাদেরকে বললাম এটা একটু বানিয়ে দেই চায়ের মতো, ও মনে করে যে চা। তো ওকে এইভাবে এটা দিয়ে বিস্কিট ডুবিয়ে ডুবিয়ে অন্তত ম্যারিলাইট বিস্কিট, সানফিস্টের 3-4টা বিস্কিট অন্তত আমি ওকে খাইয়ে নিতে পারি। কখনো কখনো নিজেও খেয়ে নেয়, তো আমার অতটা প্রবলেম হয় না। তো ওকে এভাবেই সকালবেলা ব্রেকফাস্টটা খাইয়ে নিই, কারণ আর নয়তো আমার জোর করে ওকে খাওয়াতে হয়, ওর একটা ভমিটিং ভাব হয়ে থাকে, ভমিটের ভাব। তো এই জন্য কী করেছি, এই সিস্টেমটা অবলম্বন করেছি। তো ওর খেতে কোনো অসুবিধা হয় না, খেয়ে নেয় নিজে থেকে। আর এদিকে দেখে বুঝতেই পারছো আজকে পরেছি আমি শাড়ি। তো শাড়ি পরবো অনেক দিন ধরে ভাবছিলাম, কিন্তু পরছি না। তো ছেলে মেয়ের বায়নার জন্য আমি শাড়ি পরি। সত্যি বিশ্বাস করো, তোমরা অনেকে ভাবতে পারো যে আমি কি বলছি, কিন্তু বিশ্বাস করো আমার ছেলে মেয়ে দুজনেই ভালোবাসে। ওরা শুধু আমাকে শাড়ি পরা দেখতে ভালোবাসে। তো ওদের পছন্দ মতো আমাকে শাড়ি পরতে হয়। ওরা আবার চয়েস করে দেয় যে এই শাড়িটা পরবে। তো ওদের কথা মতো এই শাড়িটা পরছি আমি। যদিও আমি বলি না যে আগে থেকে আমি শাড়ি পরবো, কিন্তু ও আমার ছেলে মেয়ে দুজনেই বলে যে মা তোমাকে শাড়ি পরতে ভালো লাগে, তুমি শাড়ি পরলে তোমাকে খুব ভালো লাগে। তো ওদের মন রক্ষার জন্য শাড়ি পরি, নয়তো শাড়ি পরে আমার দ্বারা কাজকর্ম করতে প্রচণ্ড প্রবলেম হয়। এদিকে বিছানা গোছাতে চলে এসেছি, ওই ঘরের বিছানাটা গুছিয়ে তারপর আমি আমার চা খেয়ে নিলাম। আর এদিকে এই ঘরের বিছানাটা গোছাতে চলে এসেছি। আসলে শাড়ি পরে কাজ করা প্রচণ্ড প্রবলেম আমি দেখেছি। আমাদের মা মাসিরা কীভাবে যেন কাজ করেছে সেটাই বুঝতে পারি না। যাই হোক, তাদেরকে অনেক হ্যাটস অফ যে ওনারা এত সুন্দর করে শাড়িকে গুছিয়ে গাছিয়ে পরে তারপর ঘরের সমস্ত কাজকর্ম করেছে। আর কাজকর্ম বলতে কি শুধু আমাদের মতন ঘরের মধ্যেই সমস্ত কিছু তা না, বাইরে থেকে অনেক জল তুলে আনা, এই যে পুকুর ঘাটে গিয়ে বাসন মাজা, তারপর মাটির উনুনে রান্না করতে হতো আগে। সত্যি আমার মা তো মাটির উনুনেই রান্না করতেন। আমরা তো একদম সমস্ত কিছু রেডিমেড পেয়ে যাই, তাই না? আর মিক্সার মেশিন তো তখনই ছিলই না। বাটনা শিলনোড়াতে বাটনা বেটে তারপর মশলা বানিয়ে তারপর রান্না করতে হতো। তো কতটা প্রবলেম হতো। তারপর মাটির উনুনে রান্না করা তো শেষ হলো, কিন্তু তারপর যে বাসন কোসনগুলো মাজতে যাওয়ার সময় যা পরিমাণ কালি লেগে থাকে, ওগুলোও তো ওনারা করতো। তো সমস্ত কিছু ওনারাই শাড়ি পরেই করতো, তাই না? মানে কী যে প্রবলেম হতো ওদের, বুঝতাম না। কিন্তু এখন বুঝি যে শাড়ি পরা কাজ করাটা কতটা কষ্টকর গাইজ, প্রচণ্ড কষ্টকর। যা আমরা তো ইদানিং শাড়ি পরে কাজ করতেই চাই না, তাই না? কীভাবে করবো বলো তো, বাচ্চা কাচ্চা সামলে সংসার সামলে শাড়ি পরে কাজ করা যায় না। কিন্তু অনেক সময় ইচ্ছে হয়। শাড়ি পরাটা কিন্তু আমার খুব মানে প্রিয় একটা জিনিস, শখের মধ্যে পড়ে আমার।
মানে আমি খুব আনন্দ পাই শাড়ি পরে, ভালো লাগে। তো ওই যে একটু ভালোভাবে শাড়ি পরতে হবে, ম্যাচিং টেচিং করে সুন্দর করে ফিটফাট করে, যেন তেন প্রকারণও পরে নিলাম, ওটা আমার দ্বারা হয় না। তো শাড়ি পরাটা কঠিন না, কিন্তু মেনটেন করাটা প্রচণ্ড কঠিন, সেটাই তোমাদের সাথে বলছিলাম। কিন্তু মেনটেন করাটা কিন্তু প্রচণ্ড কঠিন, আমার দ্বারা এই সারাদিন শাড়ি মেনটেন করাটা বিরাট ব্যাপার। তো আমি রান্নাবান্না শেষ করে আমি বিকেলের দিকে বলতে দুপুরবেলা ন্যাপ নেওয়ার আগে চেঞ্জ করে নিই। তো তেমনটাই প্রত্যেক সময় করে থাকি। এদিকে কাপড় চোপড় কিছু ছিল গুছিয়ে নেওয়ার জন্য, তো এগুলো শুকিয়ে গেছে, তো এগুলোকে গুছিয়ে নিচ্ছি। দেখো ঠিকঠাক করে গুছিয়ে জায়গা মতো রেখে নেবো। আর শীতকাল আসার পর থেকে বিছানার তো মানে কি বলবো, এত ভার হয়ে থাকে ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট মিলিয়ে। আর একটা চেয়ার তো আমি আলাদাই করে নিয়ে নিয়েছি আমার এই শীতের পোশাকের জন্য। মনে হয় যেন এক বস্তা কাপড় চোপড় প্রত্যেক দিন ধোয়া হচ্ছে, প্রত্যেক দিন এদিকে জমিয়ে জমিয়ে রাখছি। কেন বলতো, আমি একটা চেয়ারে রেখে দিচ্ছি, কারণ আবার শীতকাল চলেও যাচ্ছে, বুঝতে পারছি না শীতকাল চলে যাচ্ছেই মনে হচ্ছে। শীত তো চলেই যাচ্ছে, তো কাপড় চোপড়গুলো যেগুলো পরেছি যতই ধোয়া হোক, আবার না ধুয়ে কীভাবে ওয়ার্ডরোবের মধ্যে রাখতে পারি বলো তো। তো এগুলো না আমি আর ঝুড়িতে রাখি না, এগুলোর জন্য একটা আলাদা চেয়ার আমি রেডি করে নিয়েছি, সেই চেয়ারেই আমি গুছিয়ে গুছিয়ে রাখছি যতবারই ধোয়া হচ্ছে। তো যখন দেখবো আর শীত নেই, ঠাস করে তুলে নেব ওয়ার্ডরোবের মধ্যে কিংবা গডরেজের মধ্যে। দেখো রান্না করে চলে এসেছি আবার। তো চলো এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিই, আর দেরি করা যাবে না। এমনিতে অলরেডি 11:30 বেজে গেছে, আমার রান্নাবান্না তেমন কিছুই হয়নি, প্রচন্ড খিদে। তো রান্নাঘরে তো চলে এসেছি, আর তোমাদেরকে দেখিয়ে দিলাম কি করব, গাজর আলু ভাজা করব। আর আজকে প্রচন্ড খিদে পেয়ে গেছে, সত্যি কথা রান্নাবান্না তেমন কিছু করার টাইমও পাইনি, তো তাড়াতাড়ি করে না এগুলো করে নিই। তো চলো চাটা করে নিয়েছি, আগে চাটা আরেকবার চাটা খেয়ে নিই, কারণ দুবারই চা খাবো আজকে আমি। ওই যে বললাম রান্নাবান্না তাড়াতাড়ি করে নিতে হবে, তো চাটা খেয়ে না খিদেটাকে একটু দমিয়ে রাখার চেষ্টা করছি। আর ইদানিং আবার গরমকাল চলে এসছে, তো গরমকাল আসলে দেখবে দিনটা একটু বড় হয়ে যায়, তো খিদেটা বেশি লাগে, তাই না? তো আমরা কি করব, তখনই আমি গরমকালে ম্যাক্সিমাম টাইম আমি ওটসটাকে খেয়ে নেওয়ার চেষ্টা করি। সকালবেলা মনে করো চাটা খাওয়ার পর ওই 11টা 11:30 দিকে যখন আমি ওটসটা খাই, আর দুপুরবেলা লাঞ্চটা যদি তখন আমি 2টো বা 2:30টার সময় করি, তেমনটা কোনো প্রবলেম হয় না। কিন্তু কখনো কখনো আবার সকালবেলা রান্নাবান্নার আইটেম যদি ভালো থাকে না, তো 12টা 12:30 কিংবা 1টার দিকে খেয়ে নেওয়ার ইচ্ছা হয়। তো আজকে না দেখো কি খাচ্ছি, সিঙ্গারা নিয়ে এসেছিলো হাজব্যান্ড গত রাতে। তো এই সিঙ্গারা দিয়ে চাগুলি খেয়ে নেবো। জানি তোমরা ভাবছো যে প্রচণ্ড পরিমাণে গ্যাসের প্রবলেম হবে, কিন্তু কি করব বলো তো, খেতে হবে, না খেয়ে পারবো না, এগুলো ফেলবো নাকি। আর সিঙ্গারার মধ্যে না ম্যাগি দিয়ে করেছে। আমাদের এদিকে মেলাঘর মাতৃভাণ্ডার করে একটা দোকান আছে, এটার মধ্যে সিঙ্গারাটা এরকম করে ভেতরে দেওয়া হয় ম্যাগি, আর সঙ্গে একটা চাটনি দেওয়া হয়, চাটনিটা না দুর্দান্ত হয়। তো অনেক চিন্তা ভাবনার পর দেখো এখানে কি এনেছি, রাই পাতা বাটা করব। একটা আইটেম পেয়েছি, বিশ্বাস করো আমার হাজব্যান্ড এটা এত ভালোবাসে, এজন্য আমি ওর মন রক্ষার জন্য আর কোনো কিছু করি না। ইজি অ্যান্ড সিম্পল রেসিপি একটাই পেয়েছি, রাই পাতা, বাস। সঙ্গে কি দেবো, রসুন দিলে রসুন দেবো, নয়তো কাঁচা লঙ্কা দেবো, মিক্সার মেশিনে পেস্ট করে নেবো, বাস হয়ে যায়। খাওয়ার সময় যদি সঙ্গে কাঁচা সর্ষের তেল নেওয়া যায়, তাহলে তো আর কথাই বলতে হবে না, এত টেস্ট হয় না। এই যে দেখো সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি। আর মিক্সার গ্রাইন্ডারে দেখতে পেয়েছো এটার ক্যাপটা ভেঙে গেছে অনেক আগেই। মিক্সার গ্রাইন্ডারটা আমার নতুন, কিন্তু ক্যাপটা ভেঙে গেছে, কি করবো বলো তো, ভেঙে গেলে তো আর কিছু করার নেই। এগুলো তো আমাদের ঘরের নর্মাল ঘটনা, এগুলোকে আর কতক্ষণ লুকিয়ে রাখবো তোমাদের কাছে বলো তো, দেখাই যাবে, যতই হোক এটা দেখে নেবে তোমরা। আজকে না দেখাবো, কালকে না দেখাবো, একদিন হঠাৎ করে তোমাদের চোখে পড়ে যাবে। তো সত্যি কথাটাই বলে দেই। তো এইদিকে তো মিক্সার মেশিনে এটা পেস্ট করে নিয়েছি, তো মেয়েকে বলছিলাম একটু ক্যামেরাটা ধর, আর ও না নাড়ছিল প্রচণ্ড, দেখো একদম নাড়ছিল ক্যামেরাটাকে। ওকে বলে বলে ক্যামেরা ধরানো শেখাতে পারছি না, আসলে ও এখনও বড় হয়ে গেছে, কিন্তু বাচ্চাদের মতন ওর বিহেভিয়ার, তো কি বলবো আর। তো এইদিকে দেখো সমস্ত কিছু রেডি করে নিচ্ছি, বলতে ডাইনিং টেবিলটাকে ভালোভাবে আর একটু মুছে নিই। আমার না এই ঝাড়া মোছার ব্যাপারটা না সাংঘাতিক, মানে একটু পরপর মুছবো, একটু পরপর ঝাড়বো, এই ব্যাপারটাই আমাকে মেরে দেয়, কাজের অনেক টাইম নষ্ট হয়ে যায় আমার। গাজর আলু ভাজা, ডাল হয়েছে, গাজর আলু ভাজা হয়েছে, আর এটা রাই পাতা বাটা। আর খাওয়ার সময় গরম গরম ডিমের অমলেট করবো, তো একটু কিন্তু এই জিনিসটা না দিলে বনে না, তো এটা দিয়ে দিলাম, বাস। দেখো রান্না অলরেডি হয়ে গেছে আমার। কি রে, এগুলো দিয়ে খাবি তো? আরে বাবারে কি খুশি রে, কি খুশি আবুটা।
তারপর চলে গেলাম আমার রুমে, কারণ তোমরা তো দেখলেই রান্না কত সিম্পল রান্না করেছি। আর আমার হাজব্যান্ড এত ভালো, কিছু বলবে না। সত্যি তেমনটা না, যেমন বলছি তেমনটা না। আসলে কি বলতো, মাঝে মাঝে আমার মন রক্ষার জন্য না খেয়ে ফেলে, কিছু বলে না। আর রাই পাতা পাটাটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট আইটেম আমার হাজব্যান্ডের। তো এজন্য এত একটা প্রেশার নেই। আর ডিমের অমলেট ওটাও ও খুব ভালোবাসে, তো এত একটা চাপ নেই। আর এদিকে দেখো নতুন করে চুল বেঁধেছি, আয় হায় চুলের যা অবস্থা, শুধু উঠেই যাচ্ছে। কি করব বলো তো, কিছু না, একটা সমাধান খুঁজে পাচ্ছি না। তোমরা যদি পাও আমাকে একটু বলবো তো, হেয়ার ফলের জন্য কি ইউজ করব? লাগাবো, এটা দিয়ে কি করবি? ক্লের মধ্যে লাগাবো। ও, নতুন বুদ্ধি পেয়েছিস। আচ্ছা ঠিক আছে, ঠিক এই বোতলটা তো নষ্ট হয়ে যাবে রে। আচ্ছা ঠিক আছে, দিলাম। বোতলটা নষ্টই হয় না রে ভাই। হুম, খোল, আমি চাপ দিলাম, খোল, ওপেন ইট। হ্যাঁ, খুব টাইটলি ভাবে লেগে আছে, খুব ভালোভাবে জোরে তুমি টান দাও, হ্যাঁ। জোরে জোরে করো করো করো। উল্টো টান দিচ্ছ কেন? তোমার শক্তি নেই তো। ও ও বাবা, শোনা দিদি খুলে দাও তো। এই নাও। শক্তিটা বেশি। মা তুমি ভাত রেডি করে ফেলেছো? হুম, ভাত রেডি করে ফেললে? রেডি, বসো পড়ো, বসো পড়ো, বসো পড়ো, বসো পড়ো। এই যে থালা বেড়ে নিলাম, তোমার আর আমার, দেরি নয়, বসে যাও।